প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ঈদের স্বাস্থ্য সচেতনতা এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী, পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এখন পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। পুরো রোজাটা করতে পেরেছেন ঠিক মতো এতদিন পর্যন্ত? ওটা কোনো ব্যাপার না, কারণ ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত। হ্যাঁ, সেটাই। আর কদিন পরে তো রোজা শেষ হয়ে যাচ্ছে, সামনে কিছুদিন পরে হয়তো 2 দিন অথবা 3 দিন পরেই আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবো ইনশাল্লাহ। এখন স্যার, যেটা হয় যে আমরা যে 1 মাস রোজা রাখলাম, আমরা কিন্তু খুব ডিসিপ্লিন। যারা রোজা রাখে যখন ইফতারের অনেক ধরনের ইফতারের আইটেম থাকে, তবু একটা ডিসিপ্লিন লাইফ থাকে, খাওয়ার একটা টাইম থাকে, এতটার মধ্যেই খেতে হবে, এখনই খাবার খেতে হবে। তো হঠাৎ করে ঈদের দিন দেখা যায় যে একদম বাচ্চারা অনেক ধরনের খাবার, অনেক কিছু, মানে মিষ্টি, ঝাল, টক, সব ধরনের খাবারই এক ঈদের দিনই একসাথে মনে হয় সারা মাসের খাবারটা সবাই খেয়ে ফেলবে। সেক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের, যারা একটু বয়স্ক, যারা একটু আগে থেকেই অসুস্থ, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কী কী ধরনের প্রবলেমের রোগী আপনারা পান? আসলে জিনিসটা নির্ভর করে যে আমার বেসিক প্রবলেমটা কি আছে। আমার কোনো রোগ নেই, তাহলে আমার খাবার খেতে এত নিষেধাজ্ঞা থাকার কোনো প্রয়োজন নেই। আমি ইয়াং, আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি কিংবা স্কুল কলেজে পড়ছি, আমি সব কিছু খেতে পারবো, এই বয়সটাই তাই। আবার আমি এখন 60 বৃদ্ধ ব্যক্তি হয়ে যাচ্ছি, আমার একটু প্রেশার আছে, ডায়াবেটিস আছে, আমার জন্য রেস্ট্রিকশন থাকবেই। একটা বিষয় কি, ওই রোজার যে ডিসিপ্লিনটা, এটা কিন্তু শরীরটাকে অনেক ঝরঝরে করে দেয়। তো তখন যে ঈদের সময় আমরা যেটাই খাই না কেন, জাস্ট পরিমিতি বোধ রেখে সব কিছুই খেতে পারি, আমি খুব বেশি ক্ষতি করবে না। একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে বেশি তেল মশলা এটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। আমার বডিকে যেটা সয় সেরকম সইয়ে খাওয়ানোই ভালো। আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি পরিমিতি বোধের উপরে। আমি খাবো, এত 1 মাস খুব সাবধানে খেয়েছি, খুব হিসাব করে খেয়েছি, এখন খাবো, কেন খাবো না, তবে হিসাব করে খাবো। কী কী ধরনের পেশেন্ট সেক্ষেত্রে দেখা যায়, যেটা বললেন যে 60 যারা, তারা অবশ্যই একটু পরিমিতভাবে খাবে। যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু খেতে পারবে, কিন্তু সমস্যা দেখা যায়, যেমন গ্যাস্ট্রিকে একটু হঠাৎ করে একটু দেখা যায় ব্লোটিং হচ্ছে, কারো কারো চেস্ট পেইন হচ্ছে, কারো কারো বুকে ব্যথা হচ্ছে, বা পেটের আপার পার্টে ব্যথা হচ্ছে, এই ধরনের পেশেন্টরা পাচ্ছেন। তো অফ অ্যান্ড অন এই পেশেন্টগুলো কীরকম পরিমাণে পাওয়া যায় ঈদের দিন থেকে এর পরে? আপনার পাস্ট এক্সপিরিয়েন্স কী বলে? এটা আসলে ইমার্জেন্সিতে যায়। ঈদের সময় তো নর্মাল হাসপাতালগুলো, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সবখানেই চিকিৎসা সেবাটা লিমিটেড থাকে ইমার্জেন্সি চিকিৎসার মধ্যে। ওখানে যেটা যায়, ওই যে তেল মশলার কথা বলছিলাম আমরা, বেশি তৈলাক্ত খাবার খেলে, ঝাল মশলা খেলে পড়ে তখন গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো বেশি হয়। একটা জিনিস যেটা হয় যে কারো কারো গল ব্লাডারের সমস্যাগুলো তখন একদম মাথা চাড়া দিয়ে ওঠে। অ্যাকিউট কোলিসিস্টাইটিস কমন জিনিস। আর এই যে বলছিলেন যেটা, যে অ্যাসিড রিফ্লাক্স হয়, অ্যাসিড উপরে উঠে বুকের মধ্যে, এখানে মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, সবাই ভয় পায় যে এটার মধ্যে হার্ট অ্যাটাক হয়ে গেল। আসলে হয়তো সেটা না। যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যে ফ্যামিলিতে হার্টের রোগ খুব বেশি, কিংবা প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অথবা আগে থেকেই সে হার্টের রোগী, এদের তো সমস্যা হওয়া, এরকম যদি হয়, প্রবলেমটা হয়ে যায় যে এটা কি হার্টের প্রবলেমটাই হচ্ছে নাকি অ্যাসিড রিফ্লাক্সের জন্য প্রবলেম হচ্ছে। এবং তখন ইমার্জেন্সিতে গিয়ে একটা ইসিজি করে একটু দেখে নিলে, ওই যে ওখানে ইমার্জেন্সি ডাক্তাররা যেটা থাকেন, ইভালুয়েশন ভালোই করতে পারে। আচ্ছা, যেহেতু হার্টের ইসিজি কথাই আসলো, আমরা একটু যাই যে গত 2-3 দিন আগে আমাদের দেশবরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল, সে হঠাৎ খেলতে গিয়ে চেস্ট পেন থেকে দেখা গেল যে তার হার্ট অ্যাটাক হলো, যে তার ব্লক ছিল। তার কিন্তু সব, মানে আমরা জানি যে মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা জানি, এই বিষয়টাতে স্যার আপনিও ইনভলভ ছিলেন পরের অংশে, একটু আমাদেরকে ওই বিষয়টুকু জানাবেন। অ্যাকচুয়ালি তামিমের কিন্তু একটু সিমটম হচ্ছিল। আচ্ছা,
ইন্টারেস্টিং জিনিস যেটা, তার সিমটমটা ছিল যে একটু হাঁটতে গেলে বা পরিশ্রম করতে গেলে বুকটা জ্বালা জ্বালা করে। ওর কিন্তু ঠিক পেইন যে ওরকম হচ্ছিল, বুক জ্বালার জন্য সে ভাবছিল এটা গ্যাস্ট্রিকের প্রবলেম। আচ্ছা। যেদিন হার্ট অ্যাটাক হয়েছে, ওই সকালবেলা যখন এরকম প্রবলেম হয়েছে, ওই সাথে সাথে কেপিজেড হসপিটালে গেছে। ওরা ইসিতে এমন কোনো চেঞ্জ নেই, কিন্তু ব্লাডে টেস্ট করেছে, দেখা গেলো যে তার কার্ডিয়াক ইনজুরি, হার্ট অ্যাটাকের লক্ষণটা চলে আসছে। তো সে তখন ভাবছিল যে না, তাহলে আমাকে যখন ট্রিটমেন্ট নিতেই হবে, আমি তাহলে এভারকেয়ারে চলে আসবো। এখানে তার পরিচিত ডাক্তার, তার নিজের ডাক্তাররা আছেন। সেটার জন্য হেলিকপ্টার আনিয়ে সে রওনা হবে। ক্যাপিজেড কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে, ক্যাপিজেড হসপিটালে এরা সাথে ডাক্তার দিয়েছেন, আসতেছেন, তারা অ্যাম্বুলেন্স দিয়ে ওই হেলিপ্যাডের ওখানে গেছেন। এই হেলিকপ্টার যখন তুলবে, তখনই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু এক জিনিস নয়। কার্ডিয়াক অ্যারেস্ট মানে আমার হার্টটা পাম্প করছে না, সেটা কিন্তু হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, আরো অন্য কিছু কারণ আছে, বিশেষ করে হার্টের অ্যাবনর্মাল বিটের জন্য হতে পারে। তামিমের কি হয়েছে, একটা তার তিনটে মেইন আর্টারি বা ধমনির মধ্যে দুটো খুব চমৎকার, এমনিতে অ্যাথলেটস হার্ট, ওর আর্টারিগুলো অনেক বড় বড়, একটা আর্টারি টোটালি বন্ধ হয়ে গেছে। আচ্ছা। ওই বন্ধ আর্টারির জন্য ওই আর্টারি যে এলাকাটা সাপ্লাই দিচ্ছে, সেই টিস্যুগুলো তখন বুভুক্ষু, খাবার পাচ্ছে না, অক্সিজেনের ব্লাড কিছু পাচ্ছে না, দে আর ভেরি ইরিটেটেড। ওখান থেকে তার অ্যাবনর্মাল বিট শুরু হলো। অ্যাবনর্মাল বিটের সমস্যাটা কি, আমার তো হার্ট পাম্প করছে, যদি অ্যাবনর্মাল বিট হয় সেখানে এটা কাঁপতে থাকে। সরি, আমি এটা বন্ধ করে দিই। দর্শকরা, আমি একটু মাপ চাচ্ছি, আমি এটা বন্ধ করতে ভুলে গেছিলাম। এরপরে সেটা এই যে অ্যাবনর্মাল বিট যখন হতে থাকে, হার্টটা কিন্তু থরথর করে কাঁপতে থাকে। ওকে ওকে। পাম্প করছে না, কিন্তু পাম্প না করা মানে আমার ব্রেইনে কোথাও ব্লাড যেতে পারছে না, অক্সিজেন যেতে পারছে না, আমি অজ্ঞান হয়ে যাব। সাথে সাথে যদি আমাকে এটা ফেরত না আসার ব্যবস্থা হয়, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি মৃত। তামিমকে সাথে যারা ছিলেন, সাথে সাথে তারা কার্ডিয়াক মেসেজ শুরু করেছে। কার্ডিয়াক মেসেজ মানে কি, আমার এই উপরের বুকের সামনের ওয়ালটা ফ্লেক্সিবল, পিছনে আছে মেরুদণ্ড, এখানে আপনি যখন জোরে চাপ দেন, এটা কিন্তু একটু দাবানো যায়। তা আপনি যখন এটা জোরে চাপ দিচ্ছেন, হার্ট তো ঠিক মেরুদণ্ড দুটো হার্টের মাঝখানে, সামনে চেস্ট ওয়াল, পিছনে মেরুদণ্ড। আপনি যখন চাপ দিচ্ছেন, হার্টে চাপ পড়লে ব্লাডটা তো সামনে যাবে। এইভাবে তাহলে আপনি সার্কুলেশনটা কিছু হলে মেনটেন করতে পারছেন। ক্রেডিট হলো সেই ডাক্তারদের, তারা কিন্তু প্রায় আধা ঘন্টার কাছাকাছি কার্ডিয়াক মেসেজ দিয়ে সাথে সাথে ওরা কেপিজেড হসপিটালে নিয়ে এসছে। আসার পরে সাথে সাথে ক্যাথলেবে নিয়ে গেছে আমাদের ইয়াং ডাক্তার মনিরুজ্জামান মারুফ। সে সাহস করে সাথে সাথে ক্যাথলেবে তার এনজিওগ্রাম করে দেখে যে ব্লক আর্টারিটা, সেটা তাৎক্ষণিকভাবে খুলে দিয়েছে, একটা স্ট্যান্ড রিং বা আপনারা যেটা বলে স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। বিউটিফুল কাজ করেছে। যে এটা খুলে দিয়েছে, সাথে সাথেই আমার প্রবলেমটা যেটা ছিল সেটা সলভ হলো। তামিমের রিকভারি হয়েছে। তামিম লাকি, কারণ এরকম কার্ডিয়াক অ্যারেস্ট হলে রিকভারি রেট হলো 8 to 15%। যদি হসপিটালে হয় তাহলে রিকভারি রেটটা একটু বেশি। ওর ওখানে আসলে ডাক্তাররা ছিলেন, তাদের পুরো টিমটা, বিকেএসপির পক্ষ থেকে সম্ভবত একজন ডাক্তার ছিলেন, তারা সবাই মিলে একটা ওয়ান্ডারফুল কাজ করেছেন। আর পরে বাকি কাজটুকু আমাদের সাহসী লিটল হিরো আমাদের ডক্টর মনিরুজ্জামান মারুফ করেছেন। তার সাথে তার অ্যানেস্থেটিস্ট ছিলেন, সহকারী ডাক্তার ছিলেন, তার টিমটা ওয়ান্ডারফুল কাজ করেছে। এখন যেটা আমরা গত 2 দিনের আগে মিডিয়াতে দেখতে পাচ্ছি যে তামিম ইকবাল মিডিয়াতে বারবার আসছে যে সে অলরেডি ট্রান্সফার হয়ে এসেছে, ওই হসপিটাল থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে এসেছে। সে খুব অস্থিরতা করছে স্মোকিং করার জন্য, মিডিয়াতে চলে এসেছে। এই যে স্মোকিং, হার্ট অ্যাটাক, এই জিনিসটার সাথে রিলেশনটা কি? আমার কাছে এই জিনিসটা মিডিয়ায় আসায়, কেউ বলছেন ওর প্রাইভেসি নষ্ট হয়েছে ইত্যাদি, আমার কাছে মনে হয়েছে মিডিয়ায় আসায় একদিকে ভালো হয়েছে। কেন হলো? ও তো অ্যাথলেট, সুপার অ্যাথলেট, অসাধারণ একজন প্লেয়ার। তার ফ্যামিলি হিস্ট্রি খুব খারাপ। তার বাবা প্রিমেচুর করোনারি ডেথ হয়েছে, তার ভাই হয়েছে, তার অন্যান্য আত্মীয়স্বজনের মধ্যে আছে, ক্লোজ রিলেটিভের মধ্যে। সে হলো অলরেডি হাই রিস্কে। 2 নম্বর,
তার খাবার দাবারের নিয়ে একটু সমস্যা আছে। 3 নম্বর স্মোকিং। স্মোকিং এর বিষয়টা হলো আপনি যে নিচ্ছেন অসংখ্য কেমিক্যাল যাচ্ছে, এটা সরাসরি আমার হার্টের যে নিজের যে ব্লাড সাপ্লাই সেখানে এফেক্ট করে, সেখানে স্পাজম করায়। 2 নম্বর যে ধমনীর মধ্যে যেখানে চর্বিটা জমে, আমরা বলি প্লাক, যে চর্বি জমে যেটা বন্ধ হয়ে আসছে, সেই প্লাকটা অনেকের আছে 90% করে ব্লক আছে, সে কিন্তু ভালোই আছে, কারণ তার প্লাকটা খুব স্টেবল, স্থিতিশীল। যখন আপনি ধূমপান করেন এই প্লাকগুলো স্থিতিশীল থাকে না, সেগুলো রাপচার করে ভিতরে চর্বি ম্যাটেরিয়ালগুলো ব্লাডের মধ্যে চলে আসলে ওখানে ব্লাড ক্লট হয়ে যায়, পুরো পথ বন্ধ করে দেয়, আনস্টেবল করে দেয়। এই জিনিসগুলো হয়। যার এরিথমিয়া হয়েছে স্মোকিং করলে, সে তার এই ছন্দর যে বিভ্রম যেটা তামিমের হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, সেটা রিস্ক অনেক বেড়ে যায়। স্মোকিং এর ব্যাপারটা হলো আপনি স্মোকিং করছেন, সাথে সাথে এটা কাজ শুরু করবে। আপনি স্মোকিং বন্ধ করছেন, উপকারটা সাথে সাথে হওয়া শুরু হবে। তামিমের এটা বোঝা উচিত, উনি কিন্তু এখন বোনাস লাইফে আছেন। আল্লাহর এই রহমতটাকে এটা আসলে ডিসরিগার্ড করা উচিত। কার্ডিয়াক যেটা বললেন যে 8 to 15% চান্স থাকে, যেটা যদি বাসায় যদি হতো, যাদের বাসায় হসপিটাল থেকে একটু দূরে আছে, সেক্ষেত্রে তাদের চান্সটা অনেক কমে যায়। এই জন্য আমি যে একটা কথা বলছিলাম যে বেসিক যে কার্ডিয়াক মেসেজটা, এটা কিন্তু আসলে আমাদের বাচ্চাদের, আচ্ছা আমাদের সবার, আপনার যে ইয়েতে আছে, অফিসে যে কর্মকর্তা আছে, আপনার যে কেরানি আছেন, আপনার যে ড্রাইভার আছেন, তাদেরও কিন্তু শেখানো উচিত বেসিকটা। অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট যেটা, সেটা ডাক্তাররা শিখবেন, প্যারামেডিক্সরা শিখবেন, তো বেসিকটা কিন্তু স্কুল কলেজে শেখানো উচিত। কোনো পরীক্ষা প্রয়োজনে শেখানো উচিত, তাহলে সে তার মা বাবাকেও এরকম বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। আমরা কিন্তু মাঝে মাঝে তাই পাই, আচ্ছা, ছেলে মেয়েরা ওই যে কার্ডিয়াক মেসেজ দিতে 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 নিয়ে আসছে বাবাকে, এবং উনি বেঁচে গেছেন। এরকম এক্সাম্পল আমরা মাঝে মাঝে দেখি। সে পুরোপুরি জানে না, যেটুকু জানি সেটুকু সে দেখেছে, করেছে। আর এখনকার জেনারেশন, তারা ইউটিউব থেকে অনেক কিছু শিখে ফেলে। দে আর ওয়ান্ডারফুল। আসলে ভালো দিকও যেমন আছে, খারাপ দিকও আছে। ভালো দিকের মধ্যে এই যে যেটা কার্ডিয়াক মেসেজ, যেটা সবারই জানা উচিত, শুধু ডাক্তারদের জানতে হবে এমন না। এটা হচ্ছে ইমার্জেন্সি মানে ফার্স্ট এড যে জিনিসটা, সেটা আসলে সবারই জানা উচিত। এখানে আরেকটা জিনিস যেটা আপনি ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকায় গেলে দেখবেন যে বড় বড় মলগুলা বা একটা রেলওয়ে স্টেশন বা সবখানে যে আপনার অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর একটা ডিভাইস আছে, লাগানো আছে, ওটা আপনি খুলে নিয়ে ওটা বুকে লাগিয়ে শক দিতে পারেন। তামিমকে কিন্তু যে কার্ডিয়াক পেশেন্ট এখানে এনে শক দিয়ে তার অ্যাবনর্মাল বিটটাকে নর্মাল করা হয়েছে, এবং সেটা নর্মালে না আসলে পরে কিন্তু সে সার্ভাইভ করতেন না। আল্লাহর রহমত যে তার ঘটনাগুলো এমনভাবে ঘটেছে যে উনি আল্লাহর রহমত পেয়ে গেছেন, ডাক্তাররা সবাই মিলে কাজটা সুন্দরভাবে করতে পেরেছেন। স্যার, যেটা হচ্ছে আমরা যদি ঈদের বিষয় নিয়ে কথা বলছিলাম, এই যে যাদের যারা কোমরবিডিটিস আছেন, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা ডায়াবেটিস আছেন, তারা যদি ঈদের দিন, যেটা আমরা প্রথমে বলছিলাম যে অনেক খাওয়া দাওয়া করে, যাদের হাই কোলেস্টেরল আছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের ইমার্জেন্সি হওয়ার চান্স কীরকম হতে পারে? এটা খুব বলাটা খুব মুশকিল। আমার রিস্ক ফ্যাক্টরের টোটাল ইফেক্টটা কেমন তার উপর নির্ভর করবে। আমার প্রেশার আনকন্ট্রোল, ডায়াবেটিস আনকন্ট্রোল, কোলেস্টেরল আনকন্ট্রোল, ফ্যামিলি হিস্ট্রি আছে, আমি স্মোকার, আমার রিস্ক তো বেশি হবেই। আবার আমার সবকটাই আছে, সবকটা আমি কন্ট্রোল করে রেখেছি, আমার রিস্ক কিন্তু অনেক কমে গেল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি কিন্তু বলছিলাম পরিমিতি বোধ, যার কন্ট্রোল নেই সে যদি এখন রসগোল্লা 3টির জায়গায় 4টা করে খায়, খুবই প্রবলেম। যার কন্ট্রোল আছে সে বলবে, ভাই আমি রসগোল্লা খাবো তো আমি অর্ধেকটা খাবো, অথবা একটা খাবো কিন্তু 1 মুঠ ভাত কম খাবো, সে ব্যালেন্স করে নিল। এটা খুব ইম্পর্টেন্ট, পরিমিতি বোধটা। যাই খাওয়া দাওয়া করা হবে অবশ্যই পরিমিতিবোধ, ব্যালেন্স করে খেতে হবে। এটা আসলে আমার মনে হয় স্যার, যারা কোমরবিডিটিস আছে তাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে করলে যেটা হয় যে, যেটা বললেন যে প্রথমে, যে এই রোজা রেখে কিন্তু সবাই একটু হালকা ফিল হচ্ছে, তো সেটা দেখা যায় যে, আবার দেখা যায় ওবেসিটি কিন্তু এখন এই সময়ের জন্য আমাদের জন্য খুবই খারাপ একটা, এটা এখন মানে আমরা ডিজিজ পর্যায়ে চলে নিয়ে গিয়েছি। ওবেসিটিটা কখন বলা হয়? আমাদের এটা নির্ভর করে আমার উচ্চতা কেমন এবং আমার ওজনটা কেমন।
তার উপর নির্ভর করে আমরা বলি বডি মাস ইন্ডেক্স। জি। তো সেটার উপর নির্ভর করে আমি বলছি যে আপনি কি আন্ডারওয়েট, ওজনটা যা হওয়া উচিত তার থেকে কম। এটাও কিন্তু আছে। আমি গতকালকে দুজন রুগীকে বলেছি যে তার স্পাউসকে বলেছি ওনার ওজন বাড়াতে হবে, একজন মহিলা একজন পুরুষ ছিলেন। আচ্ছা। একজনকে বলেছি আপনার 5 কেজি বাড়াতে হবে, আরেকজনকে বলছি 7 কেজি বাড়াতে হবে। খেয়াল করে দেখেন, আন্ডারওয়েট থাকাও কিন্তু খারাপ, ভালো না। আচ্ছা, নর্মাল যাদের ওয়েট আছে, একটু ওভারওয়েট কিন্তু অনেকেরই আছে, তারা কিন্তু একটুখানি কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন করলেন, একটু ফ্যাট রেস্ট্রিকশন করলেন, কোয়াইট অল রাইট, আর একটু হাঁটাহাঁটি শুরু করলেন, ভালো থাকবেন। ওবেসিটি যখন বিএমআই 30-এর উপরে চলে যায়, এর কঠিন ব্যাপার। কালকে একজনকে দেখেছি, তার ওজন হলো 124 কেজি। এর মধ্যে তার হাঁটুতে প্রবলেম হয়েছে, বেচারা বলছেন যে আমি আসলে হাঁটতে পারি না, আমার 110 থেকে এখন 14 কেজি বেড়ে 124 কেজি হয়ে গেছে। এদের জন্য কিন্তু খুব একদম সিস্টেমেটিক ওয়েতে তাদের ডায়েটিশিয়ানের পরামর্শ মতো ডায়েট করা উচিত। তাদের কিছু ঔষধ আছে যেগুলো দিলে পরে ওজন কমে, সেগুলো নেওয়া উচিত। এবং তার রিস্ক ফ্যাক্টরগুলো যেটা আছে, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্ক হয়ে সেগুলো খেয়াল করা উচিত। জি স্যার, আমরা দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি প্রফেসর মুজাম্মেল হক ফরিদপুর থেকে বলছি। দর্শক একটু জোরে বলবেন। আমি প্রফেসর মুজাম্মেল হক জি। ফরিদপুর থেকে বলছি। জি, প্লিজ বলবেন। আচ্ছা, আমি গত বছর ঈদের দিনে নারায়ণ হসপিটাল ব্যাঙ্গালোর থেকে বাইপাস করে আসছি, দেবী শেঠি এবং নিতিন কুমার রাসুল ডাক্তার সাহেব করে দিয়েছেন। তো আমার হলো জুন মাসের 6 তারিখে আবার চেকআপের জন্য যাওয়ার কথা আছে। আমি তো ওদিকে যেতে পারছি না। এখন আমি রোজাও রাখছি, সবকিছু ভালো আছে এখনো। তো আমি এই মুহূর্তে বা জুন মাসে থেকে আমি বা এই মুহূর্তে কি করতে পারি? আপনার অপারেশনটা কবে হয়েছে? গত রোজার দিন। গত বছর ঈদের পরের দিন। আপনার রোজা রাখাতে আমি কোনো বাধা দেখছি না, বরং রোজা রাখলে আপনি আরো ভালো থাকার কথা। জি। এখন আপনার সমস্যাটা কি হচ্ছে এখন? এখন তেমন কোনো সমস্যাটা হচ্ছে না। মাঝে মধ্যে একটু মনে হয়, যেখানে এমআই টেস্ট পদ্ধতিতে করেছিল, আমার বাম দুধের নিচে ছোট্ট একটু কেটে তারপরে ওইখানে মাঝে মধ্যে মনে হয় একটু হালকা জ্বালা পোড়া করে, এরকম মনে হয়। কখনো কখনো, সবসময় না। একটা বুক কাটা অপারেশন, তার যে হাড্ডিগুলো জোড়া লেগেছে, এবং রুগীরা যেটা হয় ভয় পেয়ে তখন এই আমার যে চেস্ট ওয়ালটা আমরা শ্বাস নিচ্ছি ক্রমাগত কিন্তু 24 ঘন্টা কিন্তু এটা নাড়াচাড়া করছে, ভয় কিন্তু এটা মুভমেন্টটা কমিয়ে দেন। এইসব রুগীরা বিশেষ করে যদি সাঁতার কাটার সুযোগ থাকে, এই যে আপনি সাঁতারের যে মুভমেন্টগুলো হয়, এই বুকের ওয়ালের মুভমেন্টটা খুব ভালো হয়, তাহলে কিন্তু এদের অনেক উপকার হয়। আপনাকে নিশ্চয়ই কিছু এক্সারসাইজ তারা দেখিয়ে দিয়েছেন, সেগুলো আপনার করা উচিত। তাহলে বুকের ওয়ালের এই পেইনটা আপনার থাকবে না। এদের অনেক ক্ষেত্রে প্রবলেম হয় কি, বাইপাস করার পরে পেইন হচ্ছে বুকের ওয়ালে, হার্টের না। রুগী ভাবে এখানে পেইন হলে সব কিছু বেচারা হার্টের উপর চাপিয়ে দেয়, এটা ঠিক না। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা ছিলাম হচ্ছে গিয়ে খাবার দাবারের, আমরা আরও কিছু কথা বলতে বিরতির পর এসে ফিরছি ছোট্ট একটি বিরতির পর। স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আমরা আজ কথা বলছি ঈদের স্বাস্থ্য সচেতনতা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী। স্যার, বিরতিতে যাবার আগে আমরা ওবেসিটি নিয়ে একটু কথা বলছিলাম আপনার সাথে। ওবেসিটির কারণে আপনি বললেন যে আপনার পেশেন্ট এসেছে 124 কেজি, তার হাঁটুতে ব্যথা হচ্ছে। একটা খেয়াল করে দেখো ওবেসিটির প্রবলেমটা কি। আমি একটা হার্টের রোগীকে কি বলি, আমি যখন ওজনটা বাড়িয়ে দিচ্ছি, এই যে এক্সট্রা টিস্যুটা, সেখানে তো আমার ব্লাড সাপ্লাই যেতে হবে, তার মানে কিন্তু আমি হার্টের উপর ওয়ার্ক লোড বাড়িয়ে দিচ্ছি। 2 নম্বর, এই যে এক্সট্রা ওয়েটটা, সেটা আমি বডিকে ক্যারি করতে গেলে এনার্জি ক্ষয় বেশি হবে, তার মানে আবারও হার্টের লোড বাড়ছে। এই এক্সট্রা লোডের জন্য আমার কিন্তু চলাফেরাটা লিমিটেড হয়ে যায়। তখন কি হয়, আমি বলছি তুমি হাঁটো, হাঁটতে সে পারছে না, তাই এনার্জি এক্সপেন্ডিচার
ক্রমাগত কমছে, একদিকে ইনপুট বেশি আরেকদিকে আউটপুট কমে যাওয়া, তার মানে শরীরের মধ্যে সেই এনার্জিটা বাড়ছে, জমে যাচ্ছে। এটা একটা বড় প্রবলেম, একটা ভিশাস সাইকেলের মতো। এবং ওবেসিটিতে বডির মেটাবলিজমটাকে আমার সুগারের কন্ট্রোলটা নষ্ট করে দেয়। আমরা বলি গ্লুকোজ ইনটলারেন্স। দেখা গেল আমার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে, সেই সুগারটাকে যেটুকু তৈরি হচ্ছে তা সুগার কন্ট্রোলের জন্য এডিকুয়েট, যথার্থ। আমার যদি ওজন বেড়ে যায়, ওই ইনসুলিনটা কিন্তু অতটা কার্যকরী থাকে না। এটাই রেজিস্ট্যান্স হয়ে গেলে হলো কি, আমার কিন্তু সুগার বাড়তে থাকবে, মানে একটার পর একটা প্রবলেম বাড়তে থাকে, আমার প্রেশার কন্ট্রোল থাকবে না, অক্সিজেনেশন ভালো হয় না। কেন? আমি যখন খুব মোটা হয়ে যাই, পেটের মধ্যে এত চর্বি জমলো, আমার ডায়াফ্রামটাকে পুশ করে উপরের দিকে দিল, আমার লাংসটা এক্সপান্ড করে অক্সিজেনটা নেবে, আবার সংকুচিত হয়ে বের করে দেবে, কার্বন ডাইঅক্সাইড বের করবে। ওই জায়গাটা কমে যাওয়া মানে কি, আমার অক্সিজেনেশন কমে যাচ্ছে। মানে একটার পর একটা কিন্তু বাড়তে থাকে প্রবলেমগুলো। এই ওবেসিটি পেশেন্টদের একটা হয়, আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। তারা যখন ঘুমায় দেখবেন প্রচন্ড নাক ডাকে, এবং নাক ডাকতে ডাকতে শ্বাস বন্ধ হয়ে যায়, তখন ঘাঁত করে উঠে ধর্মনিয়ে উঠে আবার করছে, শ্বাসটা শুরু হচ্ছে। এই সময়টা তার যে শ্বাস বন্ধ হয়ে থাকছে, তার কিন্তু অক্সিজেন ঢুকছে না, তার ব্লাডে কিন্তু অক্সিজেন কমে যাচ্ছে। এটা কিন্তু খুব খারাপ জিনিস। কাজে ওবেসিটি এমন একটা জিনিস, সবকটা প্রবলেমকে সে বাড়িয়ে তোলে। যে ট্রিটমেন্ট দেওয়া হয় ইউজুয়াল, সেই ট্রিটমেন্ট কার্যকারিতা কমিয়ে দেয়। এটা এই জন্যই একটা খুব মারাত্মক জিনিস। আর আমরা তো বলে খালাস, ভাই ওজন কমান। দুনিয়ায় ওজন কমানোর মতো কঠিন কাজ কিন্তু খুব কম আছে, বলা যায় কিন্তু করা মুশকিল। আমাকে তাহলে খাবারে একটা চেঞ্জ আনতে হবে, পরিশ্রমের মাত্রাটা একটু বাড়াতে হবে, অর্থাৎ মানে এনার্জি এক্সপেন্ডিচারটা বাড়াতে হবে। কিছু ঔষধ ইদানিং এসছে, সাকসেসফুল ঔষধ, একটু এক্সপেন্সিভ, যেগুলো দিলে পরে ওজনটা কমানোর ব্যাপারে অনেকখানি হেল্প হয়। আচ্ছা, এটার জন্য আসলে ডায়েটিশিয়ান বা যারা ওবেসিটি কাউন্সেলিং করতে পারেন তাদের একটু দরকার আছে, এবং সাইকোলজিক্যাল সাপোর্ট প্রয়োজন। খাবার সামনে রেখে জিহ্বা আটকানো অনেকের পক্ষে খুব কঠিন ব্যাপার হয়ে যায়। এই যে মেডিসিনের কথা বলছেন, এই মেডিসিনগুলো তো অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ দেওয়া উচিত। ডেফিনেটলি, এটা নিজে নিজে ইউজ করা উচিত না। আচ্ছা, দিস আর পাওয়ারফুল মেডিসিন, ওকে, তাদের সাইড এফেক্টও আছে, কাজে সাবধানে। কারণ দেখা যায় যে পাশের জন কোনো ফ্রেন্ড খাচ্ছে, আমরা তো ইজিলি কিনতেই পারি, বেশিরভাগ কিন্তু ইনজেক্টেবল। আচ্ছা, এগুলা এইভাবে দেওয়া উচিত না, কাজে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী দেওয়া উচিত। আমি মাঝে মাঝে দেখে অনেকে আসলে দরকার নেই, কারণ সে একটু ডায়েট এক্সারসাইজ করলেই কমবে, সেও নিচ্ছে। তুমি নিচ্ছ কেন ভাই? তোমার তো ইন্ডিকেশন নেই, নেওয়া উচিত না। সেটা তো নিবে যার দরকার আছে, এটা খেয়াল করতে হবে। মানে পরামর্শ ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো জিনিস ব্যবহার করা উচিত না। আর নিজের চেষ্টা, আমি শুধু খাবো আর ইনজেকশন নিব, হাঁটবো না, এটা হতে পারে না। এটা একটা প্যাকেজের মতো। আপনি ভালো হতে চান, কষ্ট করে সবকটাই করতে হবে, না হলে যখনই এই ড্রাগসটার ইফেক্ট চলে যাবে, তখন তো সে আবার আগের মতো ওয়েট গেইন করে, রিবাউন্ড ওয়েট গেইন হয়, আরো বেশি হতে পারে, বেশি হয়। এটা কিন্তু সবসময় দেখা যায়, অনেকে আছে যেটা বলি কিটো ডায়েট করে, কিটো ডায়েট করার ফলে একদমই দেখা যায় 15 কেজি 20 কেজি ওয়েট লস করে ফেলে। এরপর যখন আবার খাওয়া শুরু করে, তখন কিন্তু অনেক বেশি আবার ওয়েট গেইন করে ফেলে। কিটো ডায়েটে একটা প্রবলেম আছে, ওটা শারীরতাত্ত্বিক এমন কিছু চেঞ্জ আনে। আমি রোগীদের বলি WHO এর কথা অনুযায়ী এটা খুব ভালো ওয়েট কমায়, সুগার কমায়, কোলেস্টেরল কমায়, এবং আয়ু কমায়। হ্যাঁ, এটা হাস্যকর কথা নয়, কিন্তু আয়ু কমায়। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। যে আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে ব্যালেন্স পছন্দ করে। আমি একটা জিনিস টোটালি বাদ দিয়ে একটা কাজ করে ফেলবো, সেটা কিন্তু ঠিক ন্যাচারাল না। আমি এই জন্য WHO বারবার করে বলছে যে কিটো ডায়েটে কিছু জিনিস ভালো, টেক ইট, কিন্তু যেভাবে কেউ কেউ যেটা প্রচার করে বেড়াচ্ছেন এটা ঠিক না। সেটাই, কারণ আমরা জানি যে আমরা যে পড়াশোনার সময় পড়েছি, কার্বোহাইড্রেটটা কিন্তু আমাদের বার্ন করতে হেল্প করে। একদম কার্বলেস ফুড কখনো কারো ইনটেক করা উচিত না, কিছুটা কার্বোহাইড্রেট লাগে। আদারওয়াইজ তখন দেখা যায় যে অন্য জায়গা থেকে কার্বোহাইড্রেট পেতে গেলে তখন দেখা যায় এটা খারাপের দিকে যাচ্ছে।
স্যার আমি একটু এই ডায়াবেটিস নিয়ে কথা বলবো। হার্টের ডিজিজ, যাদের ডায়াবেটিস থাকে তাদের হার্টের অসুখ হওয়ার চান্স থাকে, বা হার্টের অসুখ থাকলে দেখা যায় যে হচ্ছে গিয়ে তাদের ডায়াবেটিস এমনিতে দেখা যায় ধরা পড়ে। এই বিষয় দুটোর মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা? ডায়াবেটিসটা কি? আমার বডির মেইন এনার্জি ফুয়েল হলো যে গ্লুকোজটা, জি। বিশেষ করে ব্রেনের জন্য লাগে। তো সেটা গ্লুকোজটা ব্যবহারের জন্য আমার ইনসুলিনটা থাকতে হয়। আইদার আমার ইনসুলিনটা কম, অথবা আমার ইনসুলিন আছে কিন্তু সেটা কার্যকারিতা কমে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে আমার সুগার বেড়ে যাবে, আমি ডায়াবেটিক হব। আর ডায়াবেটিস হলে কি হচ্ছে, এক নম্বর আমার প্রতিটি টিস্যুর ক্ষেত্রে এনার্জি এক্সপেন্ডিচার, আমি যে এনার্জিটা ব্যবহার করব সে ঠিকমতো হচ্ছে না। তার মানে আমার প্রতিটি টিস্যুর ক্ষেত্রে, অর্গানের ক্ষেত্রে যে আমার এনার্জি ব্যবহারটা ডিসরাপ্টেড হচ্ছে। 2 নম্বর, এই এক্সট্রা সুগারটা লিপিড প্রোফাইলে চেঞ্জ আনছে, আমার এক্সট্রা লিপিড বাড়ছে। 3 নম্বর, আমার অন্যান্য আরও কিছু চারিত্রিক জিনিস আছে যেখানে ডায়াবেটিস কিন্তু এফেক্ট করছে। ডায়াবেটিসে হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ে, ডায়াবেটিসে আপনার আর্টারিগুলো শক্ত হয়, চর্বি জমার টেন্ডেন্সি বাড়ে, আর্টারিগুলো শক্ত হয়, হার্ট অ্যাটাক ছাড়াও হার্ট ফেলিওর রিস্ক বাড়ে, স্ট্রোকের রিস্ক বাড়ে। ডায়াবেটিসে কিডনি ফেলিওর রিস্ক বাড়ে, কিডনিকে এফেক্ট করা শুরু করলে প্রেশারটা বাড়ে। একটার সাথে আরেকটা সম্পর্ক। বলা হচ্ছে যার টাইপ 2 ডায়াবেটিস আছে, মানে যাদের ইনসুলিন আছে কিন্তু কার্যকারিতা কমে যাচ্ছে, তাদের 50%-এর ক্ষেত্রে কিছুদিন পরে দেখা যাবে যে হাইপারটেনশন হয়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ। তো একটা থেকে আরেকটা এটা নিয়ে আসে। অনেকে দেখার সময় আমরা এটা জানি যে যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদের যখন চেস্ট পেইন হয়, মানে হার্ট অ্যাটাক হতে থাকে, তখন তারা নাকি ব্যথাটা নর্মাল যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে তারা বুঝতে পারেন কম, সেক্ষেত্রে তাদের জন্য কমপ্লিকেশনটা বেশি হয়। কেন হয়? আমার যে পেইন হচ্ছে, পেইনটা চেস্টে হার্টের জন্য যে পেইন হয় সেটা অটোনমিক নার্ভের মাধ্যমে কিন্তু এটা ম্যানিফেস্ট করে। এখন ডায়াবেটিসের ক্ষেত্রে ওই নার্ভেরগুলোর উপর এফেক্ট হলে আমার কিন্তু পেইন সেন্সেশন ওরকম ভাবে বুঝতে পারবো না। এটা একটা সিরিয়াস প্রবলেম। অনেক ডায়াবেটিক পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাকের জন্য সে কিন্তু বুঝতে পারছে না, সামান্য একটু ডিসকমফোর্ট, সে অ্যান্টাসিড খাচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। পরে হার্টের যখন পাম্পিং ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে ফেলিওর শুরু হয়, তখন তার শ্বাসকষ্ট শুরু হয়। সে তখন দৌড়ে ডাক্তারের কাছে যাচ্ছে, তখন ইসিজি করে দেখা যাচ্ছে, ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে ট্রপোনিন বেশি, ইসিতে চেঞ্জ চলে আসছে, তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমি কি করব? আমি যদি দেখি আমি একজন ডায়াবেটিক রোগী, আমি ইউজুয়াল যে হাঁটাহাঁটি করতাম সেটা করতে গিয়ে অসুবিধা হচ্ছিল না, এখন হচ্ছে, আমার সন্দেহ হলে একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত। 2 নম্বর, রুটিন টেস্ট করা। আমি এই কথাটা সবসময় বলি যে আপনি গাড়িটা নষ্ট হওয়ার পরে মেরামতি করেন, গাড়ি ঠিক থাকতে যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু সার্ভিসিং করেন। তো আমাদের সবারই, শুধু ডায়াবেটিক রোগী না, সবারই একটা নির্দিষ্ট সময়ের পর পরে আপনার বডিটার সার্ভিসিং করানো উচিত, নষ্ট হওয়ার আগে। তাহলে আপনি আগেই টের পাবেন এই জায়গাতে ঝামেলা আছে, ওটা ঠিক করতে হবে, ওই জায়গাতে ঘাটতি আছে, ওটা পূরণ করতে হবে। এই জিনিসটা বোঝা উচিত। পিরিয়ডিক চেকআপ। জি, আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ঈদের স্বাস্থ্য সচেতনতা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী। স্যার, বিরতিতে যাবার আগে আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। হাইপারটেনশন দেখা যায় যে এখন তো যেহেতু ইয়াং জেনারেশনেও প্রেশার বেশি পাওয়া যায়, তো সেক্ষেত্রে হাইপারটেনশনের সাথে দেখা যায় আবার হার্টের প্রবলেম তাদের সাথে একটু লিঙ্ক আপ হয়ে যায়, কিভাবে সম্ভব একটু বলবেন? এই হাইপারটেনশনের একটা বড় জিনিস হলো এটা খুব কমন। কতটুকু কমন? আমার দেশে স্টাডি বলছে প্রায় 30%-এর মতো অ্যাডাল্ট পারসন হাইপারটেনসিভ। প্রপার চিকিৎসা করে কন্ট্রোলের সংখ্যা কত? এখানে এই দেশের স্টাডি হচ্ছে 14%-এর। অর্ধেক পেশেন্ট জানেই না তার প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে। প্রেশার তো সবারই আছে, কিন্তু নর্মাল না, বেশি। যারা জানে তার অর্ধেকের মতো ট্রিটমেন্ট পায়, বাকিরা ট্রিটমেন্টের ধার ধারে না। কেন ধার ধারে না? যে আসলে
হাইপারটেনশনের কোনো সিমটম করে না 90% রোগীর। কাজেই সে বলে যে শুধু শুধু কেন ওষুধ খাবো, আমার তো কোনো সিমটম হচ্ছে না, আমার প্রবলেম হচ্ছে না। যারা খায় তার অর্ধেক মাত্র কন্ট্রোল। আচ্ছা, এটা একটা বড় প্রবলেম সারা দেশে। আমাদের দেশে কিন্তু সিস্টেম করা আছে, এমনকি প্রান্তিক পর্যায়েও সরকারি পর্যায়ে ঔষধ ফ্রি দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা, কমিউনিটি ক্লিনিক অ্যান্ড উপজেলায় এনসিডি কর্নারের মাধ্যমে। প্রেশারটাকে কেন মনোযোগ দিব? দেখেন, এই উচ্চ রক্তচাপটা আপনার আনকন্ট্রোল থাকলে হার্ট অ্যাটাকের রিস্কটা 25% বাড়িয়ে দেয়। হার্ট ফেলিওরের রিস্কটা 50 থেকে 60% বাড়াচ্ছে। ব্রেন স্ট্রোকের রিস্ক, আপনার প্যারালাইসিস হয়ে যাওয়ার রিস্ক, সেটা প্রায় 40 থেকে 50%, কোনো কোনো ক্ষেত্রে 60% হচ্ছে। কিডনি ফেলিওরের রিস্ক 50% বেড়ে যাচ্ছে। আমি প্রেশার কন্ট্রোল করলে এগুলো কিন্তু কমে আসতেছে। এটা একটা বড় ফ্যাক্টর। আর দ্বিতীয় যেটা, যে আমার হার্টের উপর উচ্চ রক্তচাপের ফলটা কি হচ্ছে? হার্টের কাজ পাম্প করে সারা শরীরে রক্তটা পাঠানো। জি। এখন উচ্চ রক্তচাপ যখন থাকে তাহলে হার্টটাকে একটা হাই প্রেশারের এগেনস্টে পাম্প করতে হচ্ছে। তার মানে তার কাজের পরিমাণের লোডটা বেড়ে যাচ্ছে, কিন্তু হার্টের ওয়ালটা মোটা হতে থাকে। আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন এটা বেড়ে গেল, আমার তাহলে হার্টের নিজের ডিমান্ড বেড়ে গেল ব্লাড সাপ্লাইয়ের, অতিরিক্ত মাসল, অতিরিক্ত খাবার চাই। কিন্তু তার আর্টারিগুলো তো লিমিটেড। যে পাইপ ওয়াশার পাইপলাইন আছে সেটা ফিক্স করা। জি, ফিক্স করা থাকলে কি হবে? তাহলে এখন তার ব্লাড সাপ্লাই কম হবে। ওকে ওকে, এবং এই যে এক্সট্রা প্রেশারটা, এটা কিন্তু এই ধমনীগুলার উপরে চাপ ফেলে। তার মানে আর্টারিগুলো শক্ত হওয়া শুরু করে। তার মধ্যে যদি আপনি একটু ডায়াবেটিস বা কোলেস্টেরল প্রবলেম থাকে, সেই চর্বি জমার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। তার মানে আপনি হার্ট অ্যাটাকের রোগী হওয়ার জন্য নিজেকে তৈরি করে ফেলছেন। ওকে, প্রেশার কন্ট্রোল করলে সেই একটা রিস্ক কিন্তু আপনি কমাতে পারছেন। ওজনটা কমালে, ডায়াবেটিসটা কন্ট্রোল করলে, কোলেস্টেরলটা কন্ট্রোল করলে সেই রিস্কগুলো আপনি অনেক কমিয়ে দিচ্ছেন। জি, সব জিনিস ওই যে বলছিলাম পরিমিতি বোধ, তার উপর। সেটাই। যেমন এই যে রোজার মাসে আপনি ঈদের সময় খাবেন, জি, খাবেন না কেন? খাবেন তো। আপনি একটু ফ্রেশ ফ্রুটস, শাকসবজি, সালাদ একটু বাড়িয়ে দেন। আপনি ইচ্ছে মতো মাছ খান, কিন্তু মাছটা বেশি ভুনোটুনো না করে একটু ঝোলঝোল তরকারি করেন। জি, আপনি মুরগির মাংসটা খান, গরু খাসি খুব অল্প করে নেন, ডাল দিয়ে খেয়ে ফেলেন, ঝোলটা বাদ দেন, তাহলে তো আমার তেলের পরিমাণ কমে গেল। প্রবলেম কোথায় জানেন? আমরা যে প্রচুর ভাজাভুজি যে জিনিসগুলো খাই, এই ধরেন আপনি পরোটা থেকে শুরু করে সব কিছু, দোকানে যে তেলটা ব্যবহার করছে সেটা তো হাই টেম্পারেচার এবং কন্টিনিউ হচ্ছে, তেলটা বদলানো হচ্ছে না। ওই তেলের কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জ তেলটা কিন্তু আপনার জন্য খুব ক্ষতিকর। জি, একই জিনিস একটা সিঙ্গারা বাসায় আপনার স্ত্রী বানালেন, সেটা কিন্তু তেলটা অনেক কম, দোকানে বানানো হচ্ছে, সেই তেলের কোয়ালিটি এবং পরিমাণ দুটোই কিন্তু আপনার জন্য খারাপ। জি, ওই জন্যই আমি সবখানেই বারবার বলি পরিমিতি বোধটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। স্যার, এই যে সামনে কিন্তু আমরা অলরেডি ছুটি শুরু হয়ে গেছে, আজকে থেকে ছুটি শুরু হয়ে গেছে এবং বড় একটা ছুটি পেয়েছি আমরা। তো আমাদের হসপিটালে ইমার্জেন্সি সার্ভিস সবসময় 24 আওয়ার্স খোলা থাকে। তবুও দেখা যায় যে কিছু পেশেন্ট বিভিন্ন হসপিটালে যাচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে, বাসাতেও দেখা যায় যে হার্ট অ্যাটাক অনেকেরই হচ্ছে, যেটা নর্মালি হতো তখনও হচ্ছে। তো ইমার্জেন্সিভাবে বাসায় প্রাইমারিভাবে তাদের প্রত্যেকের অন্যান্য যারা পেশেন্টের সাথে যারা আছেন তাদের কি করা উচিত? ধরেন কারো বাসায় একটা সন্দেহ করছে যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে। হার্ট অ্যাটাক মানে কি? আমার আর্টারির মধ্যে একটা জায়গায় একটু চিকন ছিল, চর্বি জমে, ওখানে এখন ব্লাডটা ক্লট হয়ে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। এই ক্লটটাকে, জমাট রক্তটাকে আমার যাতে না বাড়ে সেটা ব্যবস্থা করতে হবে। এই জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ। তো বাসায় কিছু না পারে, যদি আপনার ইকোস্প্রিন, কারভা এই জাতীয় ওষুধ থাকে, আপনি 300 মিলিগ্রাম খেয়ে নেন। কিন্তু এই খাবারই হলো, আপনি এমনিতে যে ইকোস্প্রিন, কারভা বা এই ধরনের ওষুধগুলো আছে, সেগুলো কিন্তু অ্যান্টেরিক কোটেড, মানে চট করে যাতে গলে না যায় সে ব্যবস্থা করা আছে। আচ্ছা, আমার তো দরকার ইনস্ট্যান্ট কাজ করতে রিলিজ। জি। কাজে ওষুধটা 4টা ট্যাবলেট 75 মিলিগ্রামের, 4টা ট্যাবলেট হলো 300 মিলিগ্রাম, লোডিং ডোজ বলি আমরা। আপনি কামড়ে খান। ক্লোপিডোগ্রেল আরেকটা ওষুধ আছে, সেটাও 300 মিলিগ্রাম আপনি কামড়ে খান। আর কোলেস্টেরল ওষুধ আছে আপনার বাসায় যদি থাকে, এটোরভাস্টাটিন বা রসুভাস্টাটিন, হাই ডোজ। হাই ডোজ মানে কি? অনেক হাই,
অ্যাট্রোভাস্টাটিন 80 মিলিগ্রাম, রোসুভাস্টাটিন 40 মিলিগ্রাম আচ্ছা। খেয়ে নেন, খেয়ে চট করে আপনি একটা হসপিটালে যান। যদি আপনার ওই যে নাইট্রোমিন স্প্রে অনেকে ঘরে থাকে, সেটা একটু জিহ্বার নিচে দেন, দিয়ে দৌড় মারেন, ওকে ইসিজিটা করান। এটা তো ফলস অ্যালার্মও হতে পারে। ফলস অ্যালার্ম হলে কি হবে, আপনার একটু গ্যাস্ট্রিক একটু গ্যাস্ট্রিকের বাড়বে, সমস্যা হতে পারে খুব বেশি এর থেকে বেশি তো কিছু না। জি। আপনার কি খুব ক্ষতি করে ফেলবে না। জি অনেকে বলে যে হ্যাঁ আমি গেছি, আমাকে দেখে অনেক কিছু খাইয়ে দিয়েছে, এই করেছে, পেটে ইঞ্জেকশন দিয়েছে। আমি বললাম ভাই, এরকম যখন চেস্ট পেইন নিয়ে আসে, ও যেটা করেছে আপনার কি করেছে, আপনার একটু পয়সা খরচ হয়েছে, একটু গ্যাস্ট্রিকটা বাড়ছে। যদি এটা হার্ট অ্যাটাক হয়, সেটা তাহলে কি করলো, আপনার মৃত্যুর আশঙ্কা 30% উপরে কমাই দিয়ে, কমিয়ে দিয়ে, এটা অনেক বড় কাজেই বিষয়। ওই একটুখানির জন্য এইটির জন্য ফলস অ্যালার্ম দিয়ে সে যদি ওভার ট্রিটমেন্ট করে আমার কোনো আপত্তি নেই। জি জি তারপরে অবশ্যই টেস্ট করে শিওর হলো যে না আসলে এটা গ্যাস্ট্রিকের জন্য প্রবলেম হ্যাঁ, হয়েছে, গলব্লাডারের জন্য প্রবলেম হয়েছে, জি। হতে পারে, হতে পারে, সেটা আমরা তাহলে দেখে নেব। তাহলে ওগুলা তো তাৎক্ষণিকভাবে মারবে না, জি। হার্ট অ্যাটাকটা মেরে ফেলবে। জি। এই যে তামিমের কথা আসছিল, ও তো জায়গা মতো ডাক্তাররা ছিলেন দেখে আল্লাহর রহমত জি যে কার্ডিয়াক মেসেজ দিয়ে তাকে বাঁচানো গেছে। আমি বলছি তো কার্ডিয়াক মেসেজ দিয়ে এরকম রিকভারি চান্স হলো আপনার 8% থেকে 13%, কোনো কোনো জায়গায় জি 20%। জি বুঝে দেখেন কত অনেক। কম। সেটাই, হি ইজ ড্যাম লাকি। তো আপনি আমি তো ওরকম লাকি নাও হতে পারি। নাও হতে পারি। আমরা চেষ্টা করব যে যাতে আজকে আপনার যে পরামর্শগুলো অবশ্যই আমাদের পুরো ছুটিতে এবং সারা বছর এভাবে চলাফেরা করা যায়, তাহলে হয়তো বা সুস্থ থাকবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আগামী ঈদ মোবারক আপনাকে। থ্যাংক ইউ তানিয়া, তোমাকেও ঈদ মোবারক। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।